কিছু মানুষ আছে যাদের রাগ প্রতিদিনই জেগে ওঠে, কিন্তু সামান্য ভালোবাসার কথা একটু আদরেই সেই রাগ গলে যায়। আবার কিছু মানুষ আছে যারা সহজে রাগ করে না, কিন্তু একবার রাগ জমলে তা ভাঙাতে লাগে অনেক সময়, অনেক যত্ন, অনেক অপেক্ষা করা লাগে। কিন্তু তরির এগুলো কিছুই হয়নি। সে তো একটু অভিমান করেছে জয়ের উপরে, মিথ্যা কথা বলার জন্য। তরি কি জয়কে কম বলেছে নাকি? সে তো অনেক কিছুই বলেছে রাগের চোটে। বিকেলবেলা নাজমা চৌধুরী বসে আছে বিছানার উপর, হাতে একটা বই নিয়ে। ফোনের শব্দে বইটা পাশে রেখে ফোন হাতে নিয়ে দেখে সিনহার মা ফোন দিয়েছে। নাজমা চৌধুরী হ্যালো বলার আগেই ওপাশ থেকে উচ্চ কণ্ঠস্বর শোনা গেল। তোমার ছেলে নিজেকে কি মনে করে? একবার আমার মেয়ের পা ভেঙে দিয়ে মন ভরেনি, আবার কালকে এসে পায়ে আঘাত করেছে। এখন তার পায়ের জয়েন্ট আবার সরে গেছে। কি এমন রাজরানী মেয়েকে নিয়ে এসেছো? তাকে কিছু বলা যাবে না? এনেছে তো চাকরানীকে। আমার বাড়ির কাজে মেয়ের হওয়ার যোগ্যতাও তার নেই। আমার স্বামীকে জেলে রাখা হয়েছে, আর মেয়ের এই অবস্থা। এই সবকিছুর হিসাব আমি নেব আপা। নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস নিয়ে বলল, সিনহার সাথে যা হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু সিনহা আবার কি জন্য কাটা জায়গায় লবণ দিল? জয় হাসপাতালে দেখা করতে গিয়েছিল, এখানে হাজারটা মিথ্যা বলার কি দরকার ছিল তরিকে? হ্যাঁ, আর কি যেন বললি? তরি তোর বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্য না। এটা যেন জয় না শোনে। শুনলে কি করবে জানিস তো? তোর বাড়ি উড়িয়ে দিবে। তখন কাজের মহিলা নিয়ে কি করবি? সে কারো বাড়ির কাজের লোকের যোগ্য না, কারণ সে চৌধুরী বাড়ির বউ হওয়ার যোগ্য। অন্য কোনো বাড়ি তার জন্য তুচ্ছ। আর জয়ের হিসাব নেওয়ার কথা বললি, যদি বাংলাদেশে থাকতে চাস তাহলে চুপচাপ থাক। বোনটা হিসেবে এটুকু তোকে পরামর্শ দিতে পারি, বারবার ওর পিছনে লাগিস না, তোর অস্তিত্ব উড়িয়ে দিবে বেশি বাড়াবাড়ি করলে। আমি ছেলেকে জন্ম দিয়েছি, আমি তাকে খুব ভালো করে চিনি। তুমি আবার এত ছেলের বউ ভক্ত হলে কি জন্য? প্রথমের কথা ভুলে গেলে? প্রথমে আমি তার কোনো ক্ষতি করিনি, কথা শুনিয়েছি তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু তোরা তার ক্ষতি করেছিস, তার জীবন নিয়ে খেলা করেছিস। চৌধুরী বাড়ির বউকে সম্মান করতে পারলে তাকে নিয়ে কিছু বলবি, যদি না পারিস তাহলে বলার দরকার নেই, ভালো থাক। রাগে নাজমা চৌধুরী ফোন কেটে দিয়ে খাট থেকে নেমে বাহিরে এসে জয়কে দেখে নেবে বলল। বাইরে এসে দেখে ডাইনিং এ জয়ের তরি বসে আছে, তরির হাতে শরবতের গ্লাস। জয় আবার ফল ফ্রুটস কেটে দিচ্ছে, তা দেখে নাজমা চৌধুরী চুপচাপ জয়ের পাশে এসে বসলো। এই সিনহাকে তুই আবার কি করেছিস? তার পায়ের জয়েন্ট নড়ে গেছে। আমাকে এগুলো ভালো লাগে না। বড় হয়েছিস, বুদ্ধি কবে হবে তোর? মেয়ে মানুষ না? জয় খুব স্বাভাবিক ভাষায় বলল, ও ওই ব্যাপার, দাঁড়াও দেখতেছি। বলার চেয়ে দেখা বেশি ভালো হবে। জয়ের কাছে মনে হয় খুব সাধারণ একটা বিষয়। ফোন বের করে ছোট টেবিলের উপর টিস্যু বক্সের সাথে ফোনটা রেখে দিয়ে একটা ভিডিও চালু করলো। এটা তোরই দেখে নাই। জয় ভাবছিল সে যদি বেশি ঝামেলা করে তাহলে ভিডিওটা দেখাবে। ভিডিওটা চললো কিছুক্ষণ। সিনহাকে যখন থাপ্পড় দেয়, তরি দেখার সঙ্গে সঙ্গে নিজের হাত দুটো দিয়ে দুই গাল ধরে। নাজমা চৌধুরী তরি দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। জয় নিজের মতো ফল কেটে যাচ্ছে। নাজমা চৌধুরী জয়ের হাতে সামান্য থাপ্পড় দিয়ে বলে, কেউ এইভাবে মারে? পায়ে কি জন্য আঘাত দিলে? আম্মু তখন মাথা কাজ করে নাই। ওর জীবনটা হাতে নিয়ে আসেনি, এটাই তো ভালো। আর ওর গায়ে হাত তুলবি না, মেয়ে মানুষ, বিয়ে শাদী দিতে হবে না। আমি যেন আর না শুনি। তো বন্ধুরা কই? বাসায় আসলে কান ছিড়বো। ওদের সামনে মারিসোরা আটকায় না কেন? আম্মু ওরা কিভাবে আটকাবে? তারা তো আমাকে হেল্প করে, লাঠি চাইলে লাঠি এনে দেয়। কাউকে বললাম ফোনটা ধর ভিডিও কর, আবার কেউ দরজার কাছে পাহারা দেয়, কেউ আসলো কিনা দেখার জন্য। তাদের এত কাজ, তারা কিভাবে আমাকে আটকাবে? ওরা আমার কত ভালো বন্ধু, আর তুমি ওদের কান ছিঁড়তে চাও? এটা একদম অবিচার আম্মু। অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে আমাকে। আমার বন্ধু না? ভুল হয়েছে, আমি তোর বন্ধুদের কান ছিঁড়তে চেয়েছি। তোর আর প্রতিবাদের দরকার নেই। ওদেরকে ডাকিস, আমি রান্না করে খাওয়াবো, জামাই আদর করে, বলে নাজমা চৌধুরী চলে যেতে লাগলো। জয় পেছন থেকে শব্দ করে হেসে বলল, আম্মু আইডিয়াটা কিন্তু খুব ভালো দিলে। ওদেরকে ফোন করে বলি কালকে আসতে, ওরা তোমার রান্না খুব পছন্দ করে। আর জয়, আমি কিন্তু তোর সাথে রেগে আছি। এই মুখ দিয়ে আর উল্টাপাল্টা কিছু বলার, বাসার বাহিরে রেখে আসবো তোকে, বলে নাজমা চৌধুরী চলে গেল। জয় সেদিকে তাকিয়ে ঠোঁট উল্টে তোরের দিকে তাকিয়ে দেখে দু হাত দিয়ে গাল ধরে আছে। তা দেখে বলে, তোমার আবার কি হলো? এভাবে গালে হাত দিয়ে আছো কেন? তুই গালে হাত দিয়ে দুপাশে মাথা নেড়ে জানালো, না কিছু হয়নি। তাহলে ফল খাও, আমি আর খাবো না। জয় ব্রু কুচকে তাকিয়ে বলে, এখনো তো খাওয়াই শুরু করনি, তাতেই খাবো না বলে দ্রুত খাও। তোর একটু কেঁপে ওঠে, একটা হাত গাল থেকে সরিয়ে একসঙ্গে দুটো আপেল দিয়ে মুখে দিল। জয়ের আবার দুটো ভ্রু কুচকে গেল। তুমি তো খেতেই চাও না, একসঙ্গে আবার দুটো মুখে দিলে কি জন্য? তোর আমতা আমতা করে বলে, আমি একটু ওয়াশরুমে যাবো, রুমে যাই। জয়ের মনে এবার পুরো সন্দেহ জাগলো। একটু আগেও সবকিছু ঠিকঠাক ছিল, এখন এরকম ছটফট করছে কি জন্য?
মুখে কিছু না বলে মাথা নেড়ে বলল যাও। তরি উঠে দ্রুত যেতে লাগলো। তা দেখে জয় পিছন থেকে বলল এই ধীরে যাও, পড়ে যাবে তো। না আমি পড়বো না। তরি দ্রুত গিয়ে সরাসরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আগে নিজের মুখটা দেখে আয়নায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলে আহারে, মেয়েটার কত সুন্দর মুখটা ছিল, থাপ্পড় দিয়ে তার চেহারা পাল্টে দিয়েছে। আমিও তো তাকে কালকে কত কি বললাম, যদি আমাকে একটা থাপ্পড় দিত গায়ে রাগে তাহলে আমার মুখটাও এরকম মানচিত্র হতো। হাতগুলো তো দাওয়ান মার্কা হাত। এখন থেকে তার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। বললো এরকম যদি একটা থাপ্পড় দেয় আমার গুলোমুলো গালে তাহলে কি অবস্থা হবে, ভাবতেই ভয় লাগে। এখন থেকে তার সাথে পিরিত দিয়ে কথা বলতে হবে। তরি চমকে উঠে দেখে জয় তার পেছনে দাঁড়িয়ে আছে। তা দেখে তরি হ্যাবলার মতো হেসে বলে আপনি এসেছেন, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। তা তো দেখতেই পাচ্ছে, আয়নায় কি দেখছো? তরি জয়ের কাছে গিয়ে এসে দুহাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলে নিজেকে দেখছিলাম, মুখটা আমার কেমন যেন হয়েছে। জয়ের সন্দেহ ঠিক হলো। সে যে সিনহার থাপ্পড়ের ভিডিও দেখে এরকম করছে বুঝতে বাকি নেই। জয়ের প্রচুর হাসি পাচ্ছে, কিন্তু হাসি বের করতে পারছে না। মনে হয় হাসিতে পেট ফেটে যায়। তরি এখনো গলা জড়িয়ে আছে। এই ব্যক্তি কখনো নিজে থেকে জড়িয়ে ধরে না। জয় আয়নার দিকে তাকিয়ে ঠোঁট চেপে ধরে বাঁকা একটু হাসি দিল। তার কোনো শব্দ নেই। মনে মনে ভাবলো অন্যকে থাপ্পড় দিলে যদি বউ ভালো হয় তাহলে এটা তো দোষের কিছু নেই। জয় মুখ ফুটে বলল তুমি ওয়াশরুমে গিয়েছিলে? না, তখন মনে হয়েছিল যাবো, এখন আর যাবো না, যাওয়া লাগবে না। জয় ফোন বাজার শব্দ হলে তরি ছেড়ে দেয় জয়ের গলা। জয় পকেট থেকে ফোন বের করে এক হাত দিয়ে তরিকে জড়িয়ে ধরে ফোনে কথা বললো। ওপাশের লোক কি বললো শোনা গেল না। ছোট করে শুধু জয় বলল আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। জয় একটা নিঃশ্বাস নিয়ে তরির কপালে চুমু দিয়ে বলে আমি তোমাকে কিছু বলবো, তুমি মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা ঠিক আছে, শুনবো। জয় তরির গায়ে একটা চাদর দিয়ে বেলকনিতে গিয়ে বসে দুজন। তরি, যদি কোনোদিন তোমার বাবার বাড়িটা তোমাকে দেওয়া হয় তুমি কি খুশি হবে? তরি কিছুক্ষণ থেমে একটা নিঃশ্বাস নিয়ে বলে না, খুশি হব না। ওই বাড়িটা আমার জন্য অভিশপ্ত। আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আবার ওখানে গেলে যদি আপনাকে হারিয়ে ফেলি, আমি আপনাকে হারাতে চাই না। বাকিটা জীবন আমি আপনার হাত ধরে কাটিয়ে দিতে চাই। জয় তরির হাতটা ধরে বলে আমার নিঃশ্বাস যতদিন তুমি থাকবে ততদিন। দুইজন নিশ্চুপ, কোনো কথা নেই। কিছুক্ষণ পর জয় বলে তোমার বাবার অবস্থা ভালো না। কিছুক্ষণ আগে পুলিশ গিয়ে হোটেল তদন্ত করেছে। তারা কিছু অভিযোগ পেয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে হোটেলে আপত্তিকর কাজ হতো মেয়েদেরকে নিয়ে। মেয়ে নিয়ে ভিতরে রমরমা ব্যবসা হতো, যেটা অত্যন্ত অনৈতিক কাজ। হোটেল সম্পূর্ণ বন্ধ। তিনি বিভিন্ন জায়গায় জুয়া খেলতো, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিল। থানা পুলিশে অনেকে টাকা লাগে। যখন মানুষ হেরে যায় সব জায়গা থেকে, তোমার বাবার সম্পূর্ণ পুঁজি শেষ হয়েছে। এখন তিনি নিঃস্ব, শুধু বাড়িটা আছে। তা বিক্রি করে দিয়ে যারা টাকা পায় তাদেরকে দেবে, আর নিজে ভাড়া বাসায় নিয়ে উঠবে। এখন ওই বাড়ি নিয়ে রেট চলছে, কে নিতে পারে দেখা যাবে পরে। কিছু বুঝতে পারলে? বুঝতে পারলাম, আমার হাসি পাচ্ছে, কিন্তু হাসবো না। আমি তাদেরকে নিয়ে খারাপ কি ভালো মন্তব্য করতে চাই না। শুধু চাইবো তারা যেন ভাতের কষ্ট না বোঝে। ভাতটুকু যেন তারা 3 বেলা পায়, এতটুকুই চাবো। আমি ভাতের কষ্ট বুঝি, অনাহারের কষ্ট বুঝি। তারা এই কষ্ট সহ্য করতে পারবে না। দেখেন ভাগ্যের কি পরিহাস, যখন আমি ভাত পাইলাম না তখন তারা দুধে ভাতে খায়। এখন যখন আমি দুধে ভাত খাই তখন তাদের ভাতের অভাব পড়েছে। এটাকেই বলে ভাগ্য। কি দারুণ ভাগ্য। সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের ন্যায় নীতি বদলায়, আবার কিছু কিছু মানুষের বদলায় না। তার সাথে বদলায় গেলাম আমি তরিটা। বাপের এরকম কষ্টের কথা শুনে আমার কান্না করা উচিত ছিল, কিন্তু আমার চোখে পানি আসছে না। আমি শুধু চাই তার সাথে আমার জন্মের সূত্রটুকু থাক, পরিচয়টা না। মিশে যাক অন্ধকার রাস্তায়। বাড়ির বিষয়ে কিছু বলবে না? তরি জয়ের কাঁধে মাথাটা দিয়ে চোখ বন্ধ করে বলে তাদের কাছে আমি মৃত। মৃত ব্যক্তি কখনো কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি জানি আপনারা খুব ভালো আছেন, তবে আমাদের এখানে ঢাকাতেও কিন্তু প্রচুর শীত পড়েছে। আমি জানি যারা গ্রামে আছেন তাদের ওখানে শীতটা আরো বেশি। আমাকে একটু জানাবেন কষ্ট করে আপনাদের কার এখানে এই শীতটা কতটা বেশি। আর গল্পটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এত কষ্ট করে আপনাদের সাথে গল্প শেয়ার করি, শুধু চুপচাপ শুনে যান তাহলেই কি হবে? একটু কমেন্টসও তো করতে হয়, তাই না? আর গল্পটা কিন্তু ইউটিউবেও চলছে, আপনি চাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার গল্পগুলো সেখান থেকেও দেখতে পারেন। ভালো থাকবেন, কেমন?